হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিল্ড ইউর পিসি। তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে 80,000 এর মধ্যে একটা অলরাউন্ডার পিসি বিল্ড। লাস্ট আমি একটা 80,000 এর একটা পিসি বিল্ড গাইড ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি ইউজ করেছিলাম ইন্টেল কোর আল্ট্রা 5 প্রসেসর 225F, যেটা হচ্ছে না আল্ট্রা সিরিজের জেনারেশন 2 প্রসেসর। তো সেখানে অনেক ডিমান্ড এসেছিল যে দাদা ইন্টেল দিয়ে 80,000 এর বাজেটের মধ্যে একটা পিসি বিল্ড করলে তো ওয়াই নট রাইজেন। তো আজকের ভিডিওতে সেটার জন্যই এসেছি। এই ক্ষেত্রে আমরা রাইজেনের যে প্রসেসর সিরিজটাকে চুজ করি সেটা হচ্ছে রাইজেন 5। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের এই 80,000 সিরিজের পিসি বিল্ডে রাইজেন প্রসেসরের ক্ষেত্রে দুটো রাইজেন প্রসেসরকে আমি চুজ করেছি। প্রথম হচ্ছে AMD তরফ থেকে আসা রাইজেন 5 7500F এই প্রসেসরটা, যেটা কিনা তোমরা 6 কোর 12 থ্রেডের প্রসেসর পাবে, আপ টু 5 GHz এর বুস্ট ফ্রিকোয়েন্সি দেখতে পাবে, AM5 সকেটকে রিপ্রেজেন্ট করে। ওয়ান অফ দ্য বেস্ট থিং হচ্ছে এই প্রসেসরের মধ্যে 32 MB L3 ক্যাশ মেমোরি পেয়ে যাবে, তো যেটা গেমিং এর জন্য হাইলি অ্যাডভান্টেজ এই প্রসেসরের সাথে। তার সাথে অন্যান্য ফিচার্স গুলো DDR5 মেমোরিকেই সাপোর্ট করে, DDR4 মেমোরিকে সাপোর্ট করে না, এবং সেক্ষেত্রে 5200 মেগাহার্টজ পর্যন্ত আপ টু সাপোর্ট করবে, 128 মেগাবাইটস পর্যন্ত আপ টু র্যাম সাপোর্ট করবে। তো এই ফিচার্স গুলো রয়েছে, কিন্তু এই প্রসেসরের মধ্যে কোনো রকম কোনো ইনবিল্ড জিপিইউ নেই। তাহলে তোমাকে সেক্ষেত্রে একটা আলাদা করে জিপিইউ বাই করতে হবে, আদারওয়াইজ তুমি পিসিতে কোনো ডিসপ্লে পাবে না। এই Ryzen 5 5700F এই যে প্রসেসরটা রয়েছে, এই প্রসেসরের তোমরা বর্তমান যে মূল্য সেটা হচ্ছে 15,350 টাকা। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে অনেকেই আছে যারা ইনিশিয়াল লেভেলে জিপিইউর উপর অতটা ইনভেস্টমেন্ট করতে চায় না, প্রথমে একটা পিসি বিল্ড বানিয়ে নিল যেটা কিনা কাজ চালানোর মতন হচ্ছে, এবং আস্তে আস্তে টাকা জমিয়ে একটা ভালো জিপিইউর পেছনে ইনভেস্ট করার কথা চিন্তা ভাবনা করছে। তো তাদের ক্ষেত্রে আইডল প্রসেসর যেটা হতে পারে সেটা হচ্ছে AMD Ryzen 5 8500G এই প্রসেসরটা। নাও জি কথাটার মানে হচ্ছে এর মধ্যে একটা ইনবিল্ড রেডিয়ন গ্রাফিক্স রয়েছে, এবং সেটা যথেষ্ট পাওয়ারফুল, মানে তোমার ডে টু ডে টাস্ক তো ইজিলি হ্যান্ডেল করবে। তার সাথে ছোটখাটো ভিডিও এডিটিং, ছোটখাটো প্রোডাক্টিভিটি কাজ, ইভেন গেমিং এর ক্ষেত্রেও খুব ভালো পারফর্ম করে। মডার্ন ট্রিপল এ টাইটেল গুলোকে খুব একটা ভালো খেলাতে পারবে না, কিন্তু স্টিল একদম লো সেটিংসে 1080p লেভেলে ভালো বলে তুমি এনজয় করতে পারবে। এই প্রসেসরে যদি অন্যান্য ফিচার্স গুলো দেখি, প্রথমত হচ্ছে এই প্রসেসরের মধ্যে 6 কোর 12 থ্রেড রয়েছে। Ryzen 8000 সিরিজের তোমাদের প্রসেসর, ম্যাক্সিমাম 65 ওয়াটের টিডিপি পাবে, বেস ফ্রিকোয়েন্সি 3.5 GHz এবং আপ টু 5 GHz পর্যন্ত তোমাদের ম্যাক্সিমাম বুস্ট ফ্রিকোয়েন্সি এই প্রসেসরটা তোমাকে দিয়ে থাকবে। তার সাথে এটা হচ্ছে AM5 সকেটকে সাপোর্ট করে, PCIe জেনারেশন 4.0 সাপোর্ট রয়েছে, DDR5 মেমোরিকে সাপোর্ট করে আপ টু 5200 মেগাহার্টজ পর্যন্ত। তো এবং এই প্রসেসরের মধ্যে যে ইনবিল্ট গ্রাফিক্স রয়েছে সেটা হচ্ছে AMD Radeon 740M। তার সাথে সাথে 3 বছরের ওয়ারেন্টি রয়েছে। তো এগুলো বেসিক মোরাললেস সেম Ryzen 5 7500F এবং 8600G, খালি ডিফারেন্স হচ্ছে 8600G এর মধ্যে ইনবিল্ট জিপিইউ রয়েছে এবং ওর মধ্যে ইনবিল্ট কোনো জিপিইউ নেই। তার জন্য প্রসেসরের দাম অ্যারাউন্ড হয়ে যায় তোমার 15,800 টাকা এই Ryzen 5 8600G এই প্রসেসরটা। এবারে চলে আসে মাদারবোর্ডের কথায়। নো ম্যাটার তুমি কোন প্রসেসরটা ইউজ করছো, মানে 8600G অর 5700F, এই দুজনের জন্য একটাই মাদারবোর্ড আমি বেছে রেখেছি, সেটা হচ্ছে MSI তরফ থেকে আসা B85M গেমিং ওয়াইফাই মাদারবোর্ড। এই মাদারবোর্ডের প্রাইস বর্তমান দিনে প্রায় 12,180 টাকা। ওয়াইফাই মাদারবোর্ড, ডুয়াল চ্যানেল র্যাম সাপোর্ট রয়েছে, ওয়াইফাই ক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে ওয়াইফাই 6E এর সাপোর্টেড রয়েছে, PCI 4.0 কে সাপোর্ট করে, এবং M.2 NVMe এর ক্ষেত্রে Gen 5 SSD কেও সাপোর্ট করে। তার সাথে ভালো হিটসিঙ্ক রয়েছে। এই মাদারবোর্ড চুজ করে অন্যতম বেস্ট যেটা আমার ফিল হয়েছে, এই মাদারবোর্ডটা আপ টু 9000 সিরিজের রাইজেন প্রসেসরস গুলোকেও সাপোর্ট করে। আজকে তুমি 7000 বা 8000 সিরিজের প্রসেসর ইউজ করছো, বা ফিউচারে তোমার মনেই হতে পারে যে প্রসেসরটা আপগ্রেড করে 9000 সিরিজ ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে মাদারবোর্ডকে চেঞ্জ করতে হবে না। অনেক সময় বায়োস আপডেট দিলেই হয়েছে, সেটা তোমাকে মাদারবোর্ডের বোর্ড পার্টনার্স এর ম্যানুয়ালস আছে, সেখান থেকে তোমাকে দেখে নিতে হবে। DDR5 মেমোরিকে সাপোর্ট করে, ডুয়াল চ্যানেল মেমোরি, যেটা কিনা 8200 মেগাহার্টজ পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্ট করে। তার সাথে 7+2+1 VRM এর সাপোর্ট রয়েছে। VRM বলতে ভোল্টেজ রেগুলেটরি মডিউলের সাপোর্ট রয়েছে, তো গুড ইলেকট্রিসিটি সাপ্লাই হবে থ্রু আউট দ্য মাদারবোর্ডের ডিফারেন্ট কম্পোনেন্ট। তার সাথে 6 লেয়ার পিসিবি, আরো আলাদা যে অন্যান্য ফিচার্স গুলো, ওয়ান অফ দ্য হাইলাইট ফিচার যেটা আমার ফিল হচ্ছে মাদারবোর্ডে, সেটা হচ্ছে 2.5G LAN সাপোর্ট রয়েছে উইথ ওয়াইফাই 6 এ, যেটা কিনা লেটেস্ট তোমার মাল্টিমিডিয়া কানেকশন বা হায়ার নেটওয়ার্কিং ট্রান্সমিশনে হেল্প হবে। দেন PCI জেনারেশন 4 সাপোর্ট তো রয়েছে, PCI X6 এর স্লটে হবে, এবং তার সাথে Gen 5 M.2 NVMe SSD, USB Type-C পোর্টও দিয়ে দিয়েছে, যেটা কিনা বর্তমান দিনে ওয়ান অফ দ্য নেসেসারি থিং। ওভারঅল দেখতে গেলে MSI তরফ থেকে আসা B850 গেমিং ওয়াইফাই 6 এই মাদারবোর্ডটা
ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। তো এবারে চলে আসি যে কোনো পিসি বিল্ডের বহু চর্চিত বিষয়, সেটা হচ্ছে র্যাম। আজকের পিসি বিল্ড আমরা যে র্যামটা ইউজ করছি সেটা হচ্ছে কর্সিয়ারের তরফ থেকে আসা ভেঞ্জিয়েন্স 16 GB, যেটা কিনা DDR5 মেমোরি এবং 5200 মেগাহার্টজ এর এটা হচ্ছে ক্লক স্পিড দেয়। C40 সিরিজের র্যাম, ল্যাটেন্সি যেটা বোঝাচ্ছে, এবং র্যামের প্রাইস অ্যারাউন্ড 19,000 টাকা। তো তোমাদের যদি কারোর কাছে বাজেট আরো হাই থাকে তাহলে সেক্ষেত্রে তুমি আরেকটা 19,000 টাকা দিয়ে একটা পেয়ারের র্যাম, তোমরা টোটাল 38, ইভেন তোমরা যদি পেয়ারের র্যাম নাও মানে র্যাম কিটে যাও তাহলে সেক্ষেত্রে হয়তো 2-3 হাজার টাকা তোমরা কমও পেয়ে যেতে পারো। তো আমাদের নেক্সট কম্পোনেন্ট হচ্ছে অ্যানাদার একটা বিতর্কিত কম্পোনেন্ট, সেটা হচ্ছে SSD। তো এক্ষেত্রে অবভিয়াসলি Gen 4 SSD তো আমাদের নিতেই হবে। Gen 5 SSD যেহেতু র্যামের মতন SSD প্রাইসও হয়, তো সেক্ষেত্রে Gen 5 SSD এর দিকে আপাতত না গেলেও হয়। তো এই যে পার্টিকুলার পিসিবিল, এই ক্ষেত্রে আমার যে সাজেশন সেটা হচ্ছে WD Blue SM5100, যেটা কিনা 500 GB Gen 4 M.2 NVMe SSD। নাও SSD কেনার ক্ষেত্রে ফার্স্টলি এই যে WD তরফ থেকে যে SSD, এই SSD এর কিছু বেস্ট ফিচার্স আমি বলে নিই। প্রথম কথা হচ্ছে মেমোরি টাইপ, যেটা NAND মেমোরি টাইপ, সেটা কিনা SanDisk এর তরফ থেকে আসা QLC 3D NAND মেমোরি। তো তোমাদের একটু বলে দিই, SSD কেনার সময় কিছু প্যারামিটার খেয়াল করতে হয়। প্রথম কথা মেমোরি টাইপ, যেটা কিনা তোমার অ্যাটলিস্ট TLC হতে হবে অথবা QLC হলেও বেটার হয়। নেক্সট হচ্ছে SSD TBW, যেটা ট্রাই করবে অন অ্যান অ্যাভারেজ যেন 300 এর উপরে হয়। এই যে WD SSD তার মধ্যে TBW 300 এর উপরে। TBW জেনারেলি বোঝে SSD লাইফ স্প্যান কতটা, কতদিন সেটা কিনা রাইটেবল অবস্থা থাকবে। রিডেবল জেনারেলি কি হয়, SSD খারাপ না হলে লাইফ টাইম রিডেবল থাকে, কিন্তু রাইটেবল হয় না। রাইটেবল জেনারেলি বোঝে 300 TBW মানে। আর তার সাথে অন্যান্য ফিচার্স গুলো রয়েছে, 3-5 বছরের ওয়ারেন্টিও দেখতে হবে। তো এটা আমার কাছে ওয়ান অফ দি বেস্ট চয়েস ফিল হয়েছে WD Blue SM5100। এবং এই SSD বর্তমান প্রাইসের আছে 8,877 টাকা। তো এবারে চলে আসি গ্রাফিক্স কার্ড। তোমরা যদি Ryzen 5 5700F এই প্রসেসরের সাথে যাও দেন অনলি তোমাদের জিপিইউ লাগবে। তো সেই ক্ষেত্রে আমি দুটো জিপিইউ কে বেছেছি। প্রথম জিপিইউ হচ্ছে NVIDIA তরফ থেকে আসা RTX 3050, যেটা কিনা অ্যাটলিস্ট তোমাকে 6GB ভেরিয়েন্টটা নিতে হবে। 8GB ভেরিয়েন্ট RTX 3050 অনেক সময় আমার কাছে ইউজলেস ফিল হয়। তার পরিবর্তে RTX 3060 দিকে যেতে পারো, যদি 3060 মার্কেটে এখন পাওয়া খুবই মুশকিল। 5060 ইজ আ গুড চয়েস, কিন্তু 5060 এবং 3050 এর মধ্যে দামের হিউজ ডিফারেন্স। 3050 যেখানে তুমি জেনারেলি 17-18 হাজার টাকা পেয়ে যাবে, 5060 অ্যারাউন্ড তোমার 30,000 টাকা পড়ে যাবে। তো এই পিসি বিল্ডে আমি Asus এর 3050 ইউজ করেছি, যেটা কিনা 17,000 টাকার মধ্যে পড়ে যাচ্ছে। 6GB ভেরিয়েন্টের র্যাম, এবং এর থেকে একটু বেটার চয়েস যেটা আমার ফিল হয়েছে গেমিং এডিটিং এর জন্য, AMD তরফ থেকে আসা Radeon RX 7600, যার মধ্যে 8GB VRM রয়েছে। এর এর কুড়া কোর্সের সংখ্যাও অত্যন্ত বেশি 3050 থেকে। তো ওভারঅল এটা 3050 থেকে অনেক বেটার কার্ড। কিন্তু কেউ যদি বলে যে না আমি 26,000 টাকা খরচা করছি ফর RX 7600, দেন আমি বলবো যে আরো 4,000 টাকা খরচা করে ওয়াই ডোন্ট ইউ বাই RTX 5060, এবং আমার মধ্যে সেটা কিনা ওয়ান অফ দি বেস্ট চয়েস হবে তোমাদের জন্য। তো এবারে চলে আসি পিসির অন্যতম প্রাণভোমরা, যেটা কিনা পাওয়ার সাপ্লাই ইউনিট PSU। অনেকে কি করে, এখানে টাকা সেভ করার চক্করে সস্তার কিছু PSU নিয়ে নেয়। তোমরা মার্কেটে দেখবে, আমি যেহেতু নাম করছি না, এমন কিছু কোম্পানি রয়েছে যারা 1,000-1,500 টাকায় 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে দিচ্ছে। ক্যান ইউ ইমাজিন? তাহলে এই কুলার মাস্টার, কর্সিয়ার, ডিপ কুল, এই জাতীয় কোম্পানিগুলো কি করতে বসে আছে? এরা 4,000-5,000 টাকা খরচা করে মার্কেটে 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিচ্ছে, আর ওখানে কোনো একটা সস্তার কোম্পানি 2-1,500 টাকায় 650 ওয়াট দিয়ে দিচ্ছে। মানে তোমরা একটু যাচাই করবে যে আদৌ সেটা 650 ওয়াট কিনা। টেকনিক্যালি অনেক কিছু করা যায়। তো প্রথম কথা, PSU কেনার সময় আমার অলওয়েজ রেকমেন্ড গো উইথ আ প্লিজ একটা গুড ব্র্যান্ড, যেটা ডিপ কুল হতে পারে, কর্সিয়ার হতে পারে, কুলার মাস্টার হতে পারে। এই তিনটা ব্র্যান্ডের প্রতি আমার বেশি বিশ্বাস। মার্কেটে আরো ভালো ভালো ব্র্যান্ড রয়েছে, তোমরা চাইলে সেগুলো এক্সপ্লোর করতে পারো। নেক্সট জিনিস হচ্ছে পাওয়ার সাপ্লাই কেনার অন্যতম জিনিস যেটা খেয়াল রাখতে হয়, সেটা কিনা তার সার্টিফিকেশন। ব্রোঞ্জ সার্টিফিকেশন, গোল্ড সার্টিফিকেশন, প্লাটিনাম সার্টিফিকেশন, সিলভার সার্টিফিকেশন। জেনারেলি সবচেয়ে কম দামের হয় ব্রোঞ্জ সার্টিফিকেশন। তো অলওয়েজ ট্রাই করবে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড PSU যেন তোমাদের অলওয়েজ থাকে। নেক্সট সেটা হচ্ছে কি যে বর্তমান দিনে দাঁড়িয়ে PSU তে যেন ATX 3.0 এটার জন্য সাপোর্টেড থাকে। তো আজকের পিসি বিল্ডে আমি যেটা চুজ করেছি সেটা হচ্ছে ডিপকুল PL650 ওয়াটের পাওয়ার সাপ্লাই। 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই নেওয়ার একটাই উদ্দেশ্য, যদি তোমরা ফিউচারে GPU আপগ্রেড করো দেন 650 ওয়াট তোমাদের রিকোয়ার্ড হয়ে যাবে, নাহলে তোমরা 550 ওয়াটের দিকেও যেতে পারো। এবারে চলে আসি অন্যতম একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, সেটা হচ্ছে আফটার মার্কেট এয়ার কুলার। তো এটা একটা বড় কন্ট্রোভার্সি জিনিস। অনেকে বলে থাকেন যে ইন্টেলের ক্ষেত্রে বক্স কুলারটা ভালো হয় না, রাইজেনের ক্ষেত্রে বক্স কুলারটা বড় হয় ভালো, কিন্তু আমি দুটো কনসেপ্টকেই পুরোপুরি বিশ্বাস করি না। তো প্রথম কথা হচ্ছে ইন্টেলের ক্ষেত্রে বক্স কুলার তো একদম বাজে হয়, নো ডাউট। আর রাইজেনের ক্ষেত্রে বক্স কুলারটা ভালো হয়, বড় হয়, কিন্তু কি লাভ? কারণ অলওয়েজ রাইজেন ইন্টেলের থেকে বেশি
গরম চলে। Ryzen অলওয়েজ একটু বেশি হিট প্রডিউস করে। আমি বলব যখন তুমি একটা পিসি বিল্ড করছো যেটা কিনা তুমি গেমিং করতে বসবে এবং obviously গেমিং করলে তুমি ১-১.৫ ঘন্টা তো করবে না। ২-৩ ঘন্টার গেমিং সেশন তো মিনিমাম থাকে। গেমিং করছো, এডিটিং করছো। তো এমন কোনো কাজ যেটা কিনা তোমার প্রসেসরের উপর 50% এর উপরে লোড দিয়ে দিচ্ছে কন্টিনিউয়াসলি। তো সেই ক্ষেত্রে বক্স কুলার ইজ নট আ গুড চয়েস। I would recommend always go with aftermarket air cooler. তো এক্ষেত্রে আজকের পিসি বিল্ডে আমি ইউজ করছি MSI Core Froze AA13A CPU এয়ার কুলার। তো এটার প্রাইস অ্যারাউন্ড প্রায় ৳২,০০০। তো এক্ষেত্রে তোমরা যদি লিকুইড কুলারের কথা ভেবে থাকো, তাহলে আমার সাজেশন হবে তোমার Deepcool NA240 মানে হচ্ছে 240 লিকুইড কুলার। তো এটা তোমরা দেখতে পারো যার প্রাইস অ্যারাউন্ড ৳৫,২১৫। এটা তোমার AM5 এবং AM4 দুধরনের সকেটকে সাপোর্ট করে এবং Intel 1851 সকেটকেও সাপোর্ট করে। তো ইটস আ ভেরি গুড চয়েস। তো এই ছিল হচ্ছে আজকের 80,000 এর পিসি বিল্ড। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করিয়ে জানিও। আর কোনো কোয়েশ্চেনস থাকলে আমার সাথে ওয়ান টু ওয়ান কানেক্ট করতে গেলে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখান থেকে কানেক্ট করতে পারো। হ্যাঁ, জানি অনেকের দাবি থাকে যে দাদা মেসেজ করেও তাড়াতাড়ি রিপ্লাই পাওয়া যায় না। আমি নিজের ক্যারিয়ার, জব এগুলো নিয়ে বিজি থেকে তার মধ্যে থেকে সময় বার করে ভিডিও বানাতে হয়। তো লটস অফ ওয়ার্কস আর দেয়ার। তো তবুও ট্রাই করি তোমাদের হেল্প করার। তো দেরি হয়ে গেলে আই এম সো সরি ফর দ্যাট। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা অ্যান্ড বাই বাই।